আপনাকে যে কাজের জন্য এত কষ্ট দিয়ে ডেকে এনেছি তার সমাধান না করতে পারলে আমি যে মরেও শান্তি পাবো না বাটুল বাবু। বেশ, তো বলুন না কি সমস্যা আপনার, আমি যথাসাধ্য চেষ্টা করব সমাধান করার। আপনাকে জানিয়ে রাখি, আমার এই এস্টেট প্রায় 150 বছর আগে আমার পূর্বপুরুষরা তৈরি করে গিয়েছিলেন। তারপর প্রজন্মর পর প্রজন্ম ধরে বংশের নিয়মে এই মহল পেয়ে এসেছে জমিদারের বড় ছেলেরাই, আর ছোটরা কেবল মাসিক একটা টাকা পায়। এই নিয়মেই আমি আমার বাবার কাছ থেকে এই জমিদারি লাভ করি। কিন্তু এখন একটা বড় সমস্যা এসে পড়েছি বাটুল বাবু। সমস্যা? কেন, কি সমস্যা? সমস্যা হলো, এখন তো আমার বয়স হয়েছে, আজ আছি কাল নেই, কিন্তু জমিদারি তো আর ফেলে রাখা যায় না। আমার পরে ভবিষ্যতে এর হাল ধরার জন্য তো একজন কাউকে চাই নাকি? কেন, আপনার ছেলে? সেই তো আপনার পরে এই এস্টেটের মালিক হবে। সেখানেই তো যত সমস্যা মাটুল বাবু। আমি ঠিক বুঝতে পারছি না, যদি একটু খুলে বলেন সবটা। আমার 2 ছেলে, বড় ছেলে মহেন্দ্র আর ছোট ছেলে সুরেন্দ্র। সুরেন্দ্র বর্তমানে থাকে বিদেশে, আর দেশের প্রতি তার কোনো টান নেই বললেই চলে। কে জানে কেন দেশটাকে যেন সে একেবারে সহ্যই করতে পারে না। সেই যে পড়াশোনা করতে বাইরে গেল, আর এ মুখ হলো না, অথচ ওর মাসিক হাত খরচ বাবদ ওই 50,000 টাকা সে পেয়ে থাকে এই এস্টেট থেকে। আমার কাছের বলতে ওই বড় ছেলে মহেন্দ্রই। তাই আমি ঠিক করেছিলাম সামনের মাসে উকিল ডেকে আমার সবকিছু ওই মহেন্দ্রর নামেই দিয়ে যাব। কিন্তু দুর্ভাগ্যবশত আমার সেই সিদ্ধান্ত বাধা পড়ল। অনেক খুঁজেও তাকে পায়নি। তাদের অনুমান মহেন্দ্র আর বেঁচে নেই, সে ওই খাদে পড়েই কোথাও তলিয়ে গেছে। আচ্ছা, সবই তো বুঝলাম, কিন্তু এ তো পুলিশের কাজ, আমাকে কেন ডেকেছেন তা এখনো পরিষ্কার হলো না। কথাটা তাহলে আরো খোলসা করে বলি আপনাকে। এখন মহেন্দ্র না থাকায় আমি আমার এই বিশাল এস্টেটের দায়িত্ব কার হাতে তুলে দেব বলুন? কেন, আপনার ছোট ছেলে সুরেন্দ্র সে তো আছে। সে চেষ্টাও করেছিলাম, কিন্তু সুরেন্দ্রর নামে যে লিখে দিয়ে যাব সব, সেটাও তো সম্ভব নয়। কারণ আইন অনুযায়ী কেউ নিখোঁজ হলে 7 বছরের আগে কোর্ট তাকে মৃত ঘোষণা করবে না, আর মৃত ঘোষণা করা না গেলে আমার সম্পত্তির ভাগও করতে পারবো না। তা আপনি কোনো উকিলের সঙ্গে কথা বলেছিলেন? সবই করেছি মাটুল বাবু, কিন্তু উকিল জানিয়েছে 7 বছরের আগে আমি এই সম্পত্তি বংশের কারুর হাতে তুলে দিতে পারবো না। এখন আপনি বলুন, পূর্বপুরুষের কষ্টের তৈরি এই সম্পত্তি, এত বড় এস্টেট, এটাকে তো আর বেওয়ারিশ করে দেওয়া যায় না। আপনার সমস্যাটা আমি বুঝতে পারছি রাজা সাহেব। এখন মহেন্দ্রর ফিরে আসাই আমার কাছে একমাত্র আশার আলো বলতে পারেন। তা নয়তো এই এস্টেটকে বেওয়ারিশ হয়ে সরকারের হাতে চলে যাওয়ার থেকে রক্ষা করতে আমাকে এই সমস্ত সম্পত্তি পরিবারের বাইরের কারুর হাতে তুলে দিতেই হবে। তাহলে আমার কাছ থেকে আপনি ঠিক কি সাহায্য চান রাজা সাহেব? এখন আপনার কাছে আমার একটাই অনুরোধ, মহেন্দ্র যদি এখনো বেঁচে থাকে তাহলে ওকে আপনি খুঁজে বের করুন বাটুল বাবু। আর যদি সে সত্যি মারা গিয়ে থাকে তাহলে তার যথাযথ প্রমাণ আমাকে এনে দিন। বেশ, আমি এই কেসটা নিলাম। এখন উঠি তাহলে। একটাই প্রশ্ন ছিল দ্বিজেন্দ্রবাবু। হ্যাঁ, বলুন বলুন। আপনি বলেছিলেন মহেন্দ্রবাবু ফিরে না এলে এই এস্টেটকে সরকারের হাতে চলে যাওয়ার থেকে বাঁচাতে আপনাকে এই সমস্ত সম্পত্তি পরিবারের বাইরে কারোর হাতে তুলে দিতে হবে। তার জন্য নিশ্চয়ই কাউকে বেছে রেখেছেন আপনি। ম্যানেজার রমেন মল্লিক, কারণ আমার সবচেয়ে ঘনিষ্ঠ এবং বিশ্বাসযোগ্য একমাত্র তিনি। বুঝলাম। বেশ, এখন চলি তাহলে। আর রমেন বাবুকে এখন একবার আমার ঘরে পাঠাবেন, ওনার সঙ্গে আমার কিছু কথা আছে। ঠিক আছে, পাঠাচ্ছি। হ্যাঁ, বলুন কি জানতে চান? কিভাবে হয় অ্যাক্সিডেন্টটা? আগে মহেন্দ্রবাবুর গাড়ি যখন খাদের ওই রাস্তা দিয়ে আসছিল, তখনই ওপর থেকে একটা পাথরের বড় টুকরো ভেঙে গড়িয়ে পড়ে নিচে। আর পাথর গাড়িতে লাগতেই গাড়ির তাল হারিয়ে সোজা খাদে গিয়ে পড়ে। আর তখনই সম্ভবত মহেন্দ্রবাবু গাড়ি থেকে ছিটকে বেরিয়ে খাদে পড়ে যায়।
মহেন্দ্রবাবু যে ছিটকে বেরিয়ে গিয়েছিলেন, পুলিশ তার কোনো প্রমাণ পেয়েছিল কি? না, মানে সেরকম কোনো তো প্রমাণ মেলেনি। অ্যাক্সিডেন্টে গাড়িটা জঙ্গলে পাওয়া গেলেও তাতে মহেন্দ্রর দেহ পাওয়া যায়নি। তবে গাড়ির অবস্থা দেখে সেরকমই ধারণা করা হয়েছিল আর কি। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। তাহলে তো আমাকে একবার ওই অ্যাক্সিডেন্ট স্পটটা দেখতেই হয়, আর পুলিশের রিপোর্টও। বেশ, তো যদি বলেন আমি কাল থানায় একটা খবর পাঠিয়ে দিই, তারা আপনাকে এই কেসে সব রকমভাবে সহযোগিতা করবে। আর অ্যাক্সিডেন্ট স্পটটা কাল সকালেই না হয় আপনাকে দেখিয়ে আনবো। না না, তার কোনোটারই দরকার পড়বে না। পুলিশের সঙ্গে আমিই কথা বলে নেব, আর অ্যাক্সিডেন্ট স্পটটা আমি একাই কাল দেখে আসবো। আপনি এখন আসতে পারেন। এখানেই তাহলে অ্যাক্সিডেন্টটা হয়েছিল? আগে হ্যাঁ, সিম্পল একটা অ্যাক্সিডেন্ট বাটুল বাবু। পাহাড় থেকে আচমকা পাথরটা ভেঙে এসে গাড়িতে লাগে, আর সেই ধাক্কায় গাড়িটা তাল হারিয়ে সোজা ওই নিচে খাদে পড়ে যায়। ইটস আ ওপেন অ্যান্ড শাট কেস। স্ট্রেঞ্জ। কি ভাবছেন বাটুল বাবু? না, কিছু না। আপনারা খাদটা পরীক্ষা করেছিলেন? ওই গভীর খাদে কে নামতে যাবে বাটুল বাবু? ক্রেন দিয়ে গাড়িটা তোলা হয়েছিল, তারপর ওটা ঝরঝরে অবস্থা দেখে আমরা নিশ্চিত হই যে মহেন্দ্র বাবু আর বেঁচে নেই। আর রাস্তার উপর গাড়ির কিছু ভাঙা পার্টস পাই আমরা। তবে কি? আসলে পাহাড় থেকে আচমকা পাথর ভেঙে এইরকম দুর্ঘটনা এই এলাকার এর আগে কখনো হয়েছে বলে আমি তো শুনিনি। গত 50 বছরেও এরকম কোনো দুর্ঘটনা ঘটেনি এই রাস্তায়, এই প্রথম বলতে পারেন। তাই ওটাই প্রথমে আমার একটু খটকা লেগেছিল। তাহলে তো এক্ষুনি একবার খাদটা দেখতে হয়। আরে আরে আরে, একই করছেন আপনি? আরে শুনুন, আচ্ছা পাগল লোকের পাল্লায় পড়া গেল তো। এইখানেই তাহলে মহেন্দ্রবাবুর গাড়িটা পাওয়া গিয়েছিল। আরে ওটা ওখানে কি? এ তো মনে হচ্ছে কোনো চশমার দোকানের রিসিপ্ট, কিন্তু এটা এখানে কি করে? কিছু পেলেন নাকি বাটুল বাবু? না, তেমন কিছু পাইনি ওখানে। আমি তো আপনাকে আগেই বলেছিলাম বাটুল বাবু, এখানে কিছু পাবেন না। আপনি শুধু শুধু নিচে নামলেন। তবে এই অ্যাক্সিডেন্টে নিয়ে একটা খটকা থেকেই যাচ্ছে। আবার কিসের খটকা? এতটা উঁচু থেকে একটা পাথর স্বাভাবিকভাবে ভেঙে গড়িয়ে পড়তে যতটা সময় নেয়, তাতে তো মহেন্দ্রবাবুর দূর থেকেই গাড়িটা চালিয়ে আসতে আসতে সেটা দেখে ফেলার কথা ছিল। যদি না কি? যদি না কেউ ইচ্ছে করেই পাথরটাকে মহেন্দ্রবাবুর গাড়ি ওই রাস্তার কাছে আসতেই ফেলে দিয়ে থাকে। ও মাই গড, তাহলে তো এটা একটা পরিকল্পিত খুন বাটুল বাবু। আমারও তাই সন্দেহ হয়, কিন্তু দুটো প্রশ্ন এখনো থেকেই যায়। মহেন্দ্রবাবুকে খুন করে কার কি লাভ, আর ওনার বডিটাই বা গেল কোথায়? তাহলে এখন কি করবেন ভাবছেন বাটুল বাবু? এনি প্ল্যান? এখনো কিছু ভাবিনি, তবে এই তদন্তে আপনার সাহায্য চাই। নিশ্চয়ই নিশ্চয়ই, এনিথিং ফর ইউ বাটুল বাবু। আপনি শুধু একবার হুকুম করুন, আমি আপনার সঙ্গেই আছি। ভেতরে আসতে পারি? আরে বাটুল বাবু যে, এতে জিজ্ঞেস করবার কি আছে? আসুন আসুন। তা তদন্ত কেমন চলছে? ধীরেনের সাথে কথা হয়েছে আমার। আপনি অ্যাক্সিডেন্ট স্পটটা গিয়েছিলেন শুনলাম। কি মনে হচ্ছে আমার সমস্যার একটা সমাধান বেরোবে? আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি দ্বিজেন্দ্রবাবু, তবে এখনই কিছু কথা দেওয়া ঠিক হবে না। বেশ বেশ, তা এখন আমার কাছে কি মনে করে কিছু দরকার? আচ্ছা, ও ও, এই ব্যাপার। দাঁড়ান দাঁড়ান, এক্ষুনি দিচ্ছি। এই নিন, এই নিন। এটা মাস 6 আগেই তোলা হয়েছিল। আশা করি এতে আপনার কাজ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এতেই হয়ে যাবে। কিন্তু কি জন্য নিচ্ছেন সেটা কি জানতে পারি? কাল একবার আমায় কলকাতা যেতে হবে, এসেই সবটা বলবো না হয়। কি গো মাতুলা,
ওই জমিটা দিয়ে কি করবে তুমি? মহেন্দ্র বাবুর অ্যাক্সিডেন্ট তো এখানে হয়েছিল, তাহলে কলকাতায় কিসের জন্য যাচ্ছে তুমি? সব জানতে পারবি। এই কেসের ইতি টানতে আর খুব বেশি দেরি নেই। কালই সব রহস্যের জট খুলবে। এখন শুয়ে পড়, কাল অনেক কাজ আছে। আরে বাটুল বাবু যে, আপনার কলকাতার কাজ কেমন হলো? মহেন্দ্রর ব্যাপারে কিছু জানতে পারলেন বাটুল বাবু? আপনার জন্য একটা ভালো খবর আছে রাজা সাহেব। মহেন্দ্র বাবুকে আমি খুঁজে পেয়েছি। হ্যাঁ, মহেন্দ্রকে? কি 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 বলছেন আপনি বাটুল বাবু? আপনি ওকে খুঁজে পেয়েছেন? মহেন্দ্রকে খুঁজে পেয়েছেন? আমার মহেন্দ্রকে কোথায় 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 আমার মহেন্দ্র কোথায় সে? কি উল্টো পাল্টা বলছেন আপনি? মহেন্দ্র বাবুকে আপনি কি করে খুঁজে পেতে পারেন? এ অসম্ভব। কেন? আপনার কেন মনে হচ্ছে মহেন্দ্র বাবুকে খুঁজে পাওয়া যেতে পারে না? নিখোঁজ মানুষকে খুঁজে পাওয়া কি সম্ভব নয়? না মানে আসলে পুলিশ তো বলেছিল মহেন্দ্রর বডিটা খাদে পড়ে গেছে। ও মহেন্দ্র, তুই এসেছিস বাবা। তোর জন্য চিন্তায় চিন্তায় আমার যে দিন রাত এক হয়ে গিয়েছিল বাবা। আরে আরে মহেন্দ্র, কোথায় ছিলি তুই এতদিন? হ্যাঁ, স্যার উনি মিথ্যা বলছেন স্যার, ও আপনার মহেন্দ্র নয়। কি বলছো কি তুমি রমেন? ও আমারই মহেন্দ্র। সেই মুখ, সেই চেহারা, এ তো আমারই মহেন্দ্র। ও আপনার মহেন্দ্র কিছুতেই হতে পারে না স্যার, কিছুতেই হতে পারে না। বাটুল বাবু আপনার সম্পত্তি হাতাবার জন্য এই লোকটাকে মহেন্দ্র সাজিয়ে নিয়ে এসেছে এখানে স্যার। রাজা সাহেব, আমি বলছি ওই আসল মহেন্দ্র। আপনার কাছে কি প্রমাণ আছে যে ও মহেন্দ্র নয়? ও মহেন্দ্র হতে পারে না, কিছুতেই না। কি প্রমাণ আছে আপনার কাছে? কারণ আসল মহেন্দ্রকে আমি নিজে হাতে বন্দি করে রেখেছি ওই জঙ্গলের পোড়ো বাড়িতে। ও কিছুতেই মহেন্দ্র হতে পারে না, ও হতে পারে না, কিছুতেই না। আপনি ঠিকই বলেছেন রমেন বাবু, ও আসলে নকল। সব মিথ্যে, সব মিথ্যে স্যার। আপনি বিশ্বাস করবেন না ওনার কথা। আমাকে আমাকে ইচ্ছে করে ভয় দেখিয়ে ফাঁসানোর চেষ্টা চলছে। আপনার কাছে কি প্রমাণ আছে শুনি? ইন্সপেক্টর ধীরেন জানালার বাইরে রয়েছেন, আপনার সব কথা শুনেছেন তিনি। আর মিথ্যে বলে লাভ নেই রমেন বাবু। ধীরেন বাবু, আপনি এখন বেরিয়ে আসতে পারেন। বাচ্চু, বিচ্ছু, তোরাও বেরিয়ে আয়। আমায় মাফ করবেন দ্বিজেন্দ্র বাবু, এই ছোট্ট নাটকটা না করলে সবার সামনে রমেন মল্লিকের মুখোশ আমি কখনোই খুলে ফেলতে পারতাম না। কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না, রমেনের এই সব করে লাভ কি বাটুল বাবু? এর পেছনে আসল মাথা হচ্ছে আপনার ছোট ছেলে সুরেন্দ্র। ওই আপনার ম্যানেজারকে দিয়ে এইসব করায়। সম্পত্তি মহেন্দ্রবাবুর হাতে চলে গেলে তার মাসিক খোরপোশো বন্ধ হয়ে যেত। এদিকে সে নিজেও এদেশে আসতে ইচ্ছুক নয়, তাই আপনার ম্যানেজারের সঙ্গে প্ল্যান করেই সে মহেন্দ্রর গাড়ির অ্যাক্সিডেন্ট করায়। কি বলছেন কি আপনি বাটুল বাবু? মহেন্দ্রর অ্যাক্সিডেন্ট ইচ্ছে করে করানো হয়েছিল? হ্যাঁ দ্বিজেন্দ্র বাবু, আমি প্রথমবার অ্যাক্সিডেন্ট স্পট দেখেই নিশ্চিত হয়ে গিয়েছিলাম। অত উঁচু থেকে পাথর ভেঙে পড়লে সেটা সাধারণত গড়িয়ে পড়তে সময় নিত, আর মহেন্দ্রবাবু সেটা দূর থেকে আসতে দেখতে নিশ্চয়ই খেয়াল করতেন। যদি না আচমকাই কেউ পাথরটা পাহাড় থেকে ধাক্কা মেরে নিচে ফেলে থাকে। কিন্তু রমেন আর সুরেন্দ্রই যে এর পেছনে রয়েছে, এটা আপনি কি করে বুঝলেন? মহেন্দ্রবাবুকে নিয়ে যাওয়ার সময় পকেট থেকে অজান্তেই পড়ে যায় সেটা। কিন্তু সুরেন্দ্র, ওর ওপর আপনার সন্দেহ কি করে হলো? ও তো বহু বছর হলো দেশেও আসেনি, এমনকি মহেন্দ্রর অ্যাক্সিডেন্ট ও নিখোঁজ সংবাদ শুনেও সে একবারও তার খবর নিতে আসেনি। এত বড় প্ল্যান রমেন বাবুর একার কখনোই হতে পারে না। এই সন্দেহ হতেই ধীরেন বাবুকে দিয়ে রমেন বাবুর কল লিস্ট বের করাই আমি, এবং সেখানেই সবটা জলের মতো পরিষ্কার হয়ে যায়। মানে আমি তো এখনো কিছুই বুঝতে পারছি না। গত 1.5 মাস ধরে রমেন বাবুর সঙ্গে সুরেন্দ্র বাবুর রোজ ফোনে কথা হতো। এমনকি অ্যাক্সিডেন্টের 10 মিনিট আগেও রমেন বাবুর সঙ্গে সুরেন্দ্র বাবুর ফোনে কথা হয়েছিল। আর সেখান থেকেই পুরো ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হয়ে যায়। এটা কোনো দুর্ঘটনা নয়, এটা সুপরিকল্পিত খুন। কিন্তু তাদের বিরুদ্ধে প্রমাণ করার মতো কিছুই ছিল না আমার কাছে।
আর তাই এই নাটকটা করতে হলো। কিন্তু সুরেন্দ্র এটা কেন করতে গেল? সে চাইলেই তো আমি তাকে সম্পত্তির ভাগ দিতাম। তিনি এস্টেটের দায়িত্ব কোনো কালেই নিতে চাননি, কিন্তু ভয় পেয়েছিলেন মহেন্দ্রবাবু যদি ভবিষ্যতে তার খোরপোশ বন্ধ করে দেয়। তাই ম্যানেজার রমেন মল্লিককে সম্পত্তি পাওয়ানোর লোভ দেখিয়ে তাকে দিয়ে মহেন্দ্রবাবুর অ্যাক্সিডেন্ট করিয়ে তাকে গায়েব করে। এত বড় বিশ্বাসঘাতকতা, তাও তাও আবার আমারই ছেলের হাতে। তারপর আইনের প্যাঁচে পড়ে বাধ্য হয়ে এস্টেট বাঁচাতে আপনি যে রমেনবাবুর হাতেই সবটা তুলে দেবেন, সুরেন্দ্র সেটা ভালো মতোই জানতো। আর রমেনবাবুর সাথেও তার সেরকমই চুক্তি হয়। এস্টেট সে পেলেও খোরপোশের টাকা সুরেন্দ্রর কাছে মাসে মাসে ঠিক পৌঁছে যেত। না হলেই যে মহেন্দ্রবাবুর খুনের ঘটনা পুলিশের কাছে ফাঁস করে দিত সুরেন্দ্র। কি রমেনবাবু, ঠিক বললাম তো আমি? আমায় ক্ষমা করে দিন স্যার, আমাকে ক্ষমা করে দিন। আমি লোভে পড়ে কাজ করে ফেলেছি স্যার। ওই ছোট দাদাবাবুর কথায় এসেই আমি অন্যায় করে ফেলেছি। আমাকে ক্ষমা করে দিন স্যার। হায় ভগবান, এ কি শুনছি আমি? এসে কিনা সামান্য কটা খোরপোশের টাকার জন্য ভাই হয়ে দাদাকে খুন করতে গেল। বাবা, বাবা মহেন্দ্র, তুই 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 কেমন আছিস বাবা? তুই ঠিক আছিস তো? তোকে যে আবার ফিরে পাবো আমি আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আর এই সবই সম্ভব হলো জানিস মাটুল বাবুর জন্য, মাটুল বাবুর জন্য। বাবা, বাবা, আমিও যে তোমাকে আবার দেখতে পাবো আমিও ভাবিনি কখনো। বাবা, ওই রমেন, ওই রমেনই এর পেছনে ছিল। ওই আমার অ্যাক্সিডেন্টটা করিয়েছে। তারপর তারপর আমাকে নিয়ে বন্দি করে রেখেছিল একটা ঘরে। আর বাবা, ও ও এই সমস্ত কাজ সুরেন্দ্রর নির্দেশেই করেছে। আমি 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 সবটা জানি মহেন্দ্র, আমি সবটা জানি। তোমার ভাই সামান্য কটা টাকার লোভে ওই রমেনের সঙ্গে মিলে তোমার অ্যাক্সিডেন্টের এই নোংরা খেলাটা খেলেছে। আমি আমি সব জানতে পেরেছি মহেন্দ্র। আর চোখের জল ফেলো না, চোখের জল ফেলো না। ওদিকের কি খবর ধীরেন বাবু? রমেন মল্লিক তার বয়ানে সব স্বীকার করে নিয়েছেন মাটুল বাবু। সুরেন্দ্র বাবুকেও বিদেশে খবর পাঠিয়ে গ্রেফতার করা হয়েছে। ওখানের ফর্মালিটিজ কমপ্লিট হয়ে গেলেই পরশু দিনই তাকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ মাটুল বাবু।